শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে গণতন্ত্রের যে যাত্রা শুরু হয়েছিল তা আজও বাধাগ্রস্ত হচ্ছে। অন্তর্বর্তী সরকার জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়ে এই কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে খুব শিগগিরই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলেও আশাবাদী তিনি। সভায় দেয়া বক্তব্যে আবারও নির্বাচনী রোডম্যাপ চাইলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শফিকুল হকের প্রতিবেদন। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই আলোচনা সভার প্রধান আকর্ষণ ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রতি বছর মে মাসের এই দিনটি আমাদের পরিবারে আসে এক বেদনা বিধুর স্মৃতি নিয়ে। গুলশানের বাসভবন থেকে পাঠানো এক ভিডিও বার্তায় গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য যে রাজনীতি শহীদ জিয়াউর রহমান রেখে গেছেন তা বাস্তবায়নের আহ্বান জানান সাবেক এই প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে দলের নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার নির্দেশও দেন তিনি। গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই হোক শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশ অনিশ্চয়তার মধ্যে চলছে। সংস্কার নিয়ে দলগুলোর আপত্তি না থাকলেও সময়ক্ষেপণ নিয়ে আপত্তি আছে জানিয়ে সংকট নিরসনে আবারও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার তাগিদ দেন তারেক রহমান। তো অন্তর্বর্তীকালীন সরকার মনে হয় জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবারও আহ্বান জানাই, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করুন, অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের জয় বা পরাজয়ের কোনো কিছুই নেই, বরং স্বাধীনতা প্রিয় জনগণকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে গণতন্ত্রকেই বিজয়ী করতে সাহায্য করুন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, দেশে আবারও বিরাজনীতিকরণের ষড়যন্ত্র চলছে। জাতির মুক্তিতে জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে তীব্রতর করার ঘোষণাও দেন মির্জা ফখরুল। এখন একটি কথা, একটি কাজ, আমাদের জাতির মুক্তির জন্য এই জাতিকে সত্যিকার অর্থেই শহীদ জিয়ার যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য, তার ইপ্সিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে গণতন্ত্রে পৌঁছানোর সংগ্রামকে আরো তীব্র থেকে তীব্র করতে হবে। শফিকুল হক, ৭১, ঢাকা। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ নিয়ে তৈরি জটিলতার সমাধানে নির্বাচন কমিশনকে সংবিধানের আলোকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। ইশরাকের শপথ না পড়ানো ইস্যুতে খারিজ করা রিটের বিরুদ্ধে লিভ টু আপিল নিষ্পত্তি করে এই পর্যবেক্ষণ জানিয়েছে আদালত। সেই সাথে নির্বাচন কমিশনের আইনজীবীর দেয়া ব্যাখ্যারও সমালোচনা করেছেন আপিল বিভাগ। শুনানিতে প্রধান বিচারপতি বলেন, গণ অভ্যুত্থানের মূল বার্তা ছিল সাংবিধানিক প্রতিষ্ঠানের আত্মমর্যাদা এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনা। আরও জানাচ্ছেন শওকত সাদিক। গেল ২৭ মার্চ এক রায়ের মাধ্যমে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়। আদালতের রায়ের প্রেক্ষিতে ১ মাস পর ২৭ এপ্রিল নির্বাচন কমিশনও তাকে মেয়রের স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করে। তবে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ অবৈধ ঘোষণা করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হলে আটকে যায় ইশরাকের শপথ নেয়া। গেল ২২ মে উচ্চ আদালত সেই রিট খারিজ করে দিলেও শপথ নিতে পারেননি ইশরাক। শপথ ঠেকাতে রিটকারী সর্বোচ্চ আদালতে আপিল করেন। সেই আপিলের শুনানিতে বৃহস্পতিবার এই বিষয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যা জানেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রাফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বিভাগ। সাংবিধানিক ও স্বাধীন প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর কমিশন কোনো পদক্ষেপ না নিয়ে কেন আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যা চাইল, এর প্রশ্ন তুলে ভর্ৎসনা করেন আপিল বিভাগ। এই প্রসঙ্গে জুলাই বিপ্লবের পর জাতির আকাঙ্ক্ষার কথাও কমিশনকে স্মরণ করিয়ে দেন প্রধান বিচারপতি।
পরে কিছু পর্যবেক্ষণ দিয়ে নির্বাচন কমিশনকে সংবিধানের আলোকে ইশরাকের বিষয়টি সমাধান করার তাগিদ দিয়ে রিট নিষ্পত্তি করেন। রিটকারীর আইনজীবী জানান, কমিশনের উচিত নির্বাচনী ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিল করা, অন্যথায় তারা আইনি পদক্ষেপ নেবেন। আদালত আরও বলেছে যে এত বড় বিল্ডিং করে রেখেছে কি শুধুমাত্র হাওয়া খাওয়ার জন্য নাকি? আপনাদের তো দায়িত্ব আছে, আপনারা জনগণের ইলেকশনের রাইট এনশিওর করবেন। মাননীয় আদালত এরকম অবজারভেশন দিয়ে আজকে মোকদ্দমাটি নিষ্পত্তি করে দিয়েছেন। আমরা আশা করব ইলেকশন কমিশন যথাশীঘ্র এটার বিরুদ্ধে আপিল দায়ের করবে, আর যদি ওনারা আপিল দায়ের করতে ব্যর্থ হয় তাহলে আমরা আবার আইনগত ব্যবস্থা নিব ইনশাল্লাহ। নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, আপিল বিভাগ পর্যবেক্ষণ দিলেও নির্বাচনী গেজেট স্থগিত করা হয়নি। আদালতের পর্যবেক্ষণ হাতে পেলে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। হাইকোর্টেও ইলেকশন কমিশন এই কেসটা কন্টেস্ট করেন নাই। তাদের ধারণা ছিল যে যেহেতু এটা রুলই হয় নাই, ঠিক আছে, আমার রিজেক্ট হয়ে গেছে, সেই জন্য তারা কন্টেস্ট করার অনুভব করেন নাই এবং সেই জন্য করেন নাই। অ্যাপিলেট ডিভিশনের বক্তব্য হলো যে ইলেকশন কমিশন এই যে আইন মন্ত্রণালয়ে ফাইল পাঠাবে বা অন্য কারো মতামত দেবে, ইলেকশন কমিশন এগুলো রিকোয়ার করেন না। সংবিধান ইলেকশন কমিশনকে সম্পূর্ণ এম্পাওয়ার করেছেন। আপিল বিভাগের যে অভিমত প্রকাশ করেছেন এইটা ডিসপোজ করেছেন, সেখানে নির্বাচন কমিশনের গেজেটটাকে বাতিল ঘোষণা করার কোনো সিদ্ধান্ত প্রকাশ করেন না। আর ইশরাকের আইনজীবী বলছেন, আদালত রিট নিষ্পত্তি করেছেন, তবে গেজেট বাতিল করেননি। আজকে যে আদেশটা হলো, মামলাটা তাদের লিভ দেয়নি, লিভ গ্র্যান্ট করে নেই, কোনো স্থগিতাদেশ দেয় নেই এবং নিষ্পত্তি করেছে বলছে যে নির্বাচন কমিশনই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। এই পরিস্থিতিতে ইশরাক মেয়র হিসেবে শপথ নিতে পারবেন কিনা এই প্রশ্নে বাদী বিবাদী বা রাষ্ট্রপক্ষ কেউ বিষয়টি স্পষ্ট করেননি। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছেন সব পক্ষ। সৈকত সাদিক, ৭১, ঢাকা। আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর পর্যালোচনা করে ইশরাক হোসেনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ নিয়ে আপিল বিভাগের রায়ের পর বৃহস্পতিবার বিকালেই বৈঠকে বসে নির্বাচন কমিশন। সিএসি AMM নাসির উদ্দিন এবং অন্য নির্বাচন কমিশনাররা রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি জানিয়েছেন, আপিল বিভাগের কোনো রায় এখনও কমিশনে পৌঁছায়নি। কী ধরনের সিদ্ধান্ত আসে আইনগত বিভিন্ন দিক পরীক্ষা নিরীক্ষা করে করণীয় ঠিক হবে বলেও জানিয়েছেন তিনি। আর গণমাধ্যমের হেডলাইন দেখে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি। ১ জুন বর্তমান দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়াদ উত্তীর্ণ হবে। আর ২৭ এপ্রিল গেজেট প্রকাশের পর শপথের ইস্যুটি নির্বাচন কমিশন, স্থানীয় সরকার, আইন মন্ত্রণালয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট, আপিল বিভাগ পর্যন্ত করালো। সবশেষ ইশরাকের শপথ আটকাতে আপিল বিভাগে যে আবেদন করা হয়েছিল, বৃহস্পতিবার তা পর্যবেক্ষণ সহ নিষ্পত্তি করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আমরা অ্যাপিলেট ডিভিশনের কোনো রায় এখনো পাই নাই। এটা পাওয়ার পরে এটা কি রায় আসে, কী ধরনের সিদ্ধান্ত আসে, ইত্যাদি আইনগত বিভিন্ন দিক পরীক্ষা নিরীক্ষা করে আমাদের যা করণীয় সেটা আমরা টেলিভিশনের হেডলাইন দেখে তো কোনো সেটা মন্তব্য করা যায় না। বিএনপি নেতা ইশরাক হোসেনকে দ্রুত সময়ের মধ্যে শপথ পড়ানো না হলে কাল থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তার সমর্থকরা। সরকার বিষয়টি নিয়ে টালবাহানা করছে বলে অভিযোগ করেছেন ইশরাক। এদিকে তার সমর্থকদের টানা অবস্থান কর্মসূচির কারণে ১৬ দিন ধরে অচল ঢাকা দক্ষিণ সিটির নগর ভবন। ইশতিয়াক ইমনের রিপোর্টে বিস্তারিত। আকাশ জুড়ে কালো মেঘ আর মুষলধারে বৃষ্টি। সকাল থেকেই ঢাকার আকাশের কালো মেঘ বৃষ্টি হয়ে ঝরলেও দক্ষিণ সিটির মেয়র পদ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মেঘ যেন কাটছেই না। একদিকে সরকারের অনড় অবস্থান, অন্যদিকে ইশরাক সমর্থকদের টানা অবস্থান কর্মসূচি। দুই পক্ষের শক্তি আর আইনি লড়াইয়ে ত্রাহি অবস্থা দক্ষিণ সিটির বাসিন্দাদের। গত ১৬ দিন ধরে তালাবদ্ধ নগর ভবনে মিলছে না কোনো নাগরিক সেবা। টানা অবস্থান কর্মসূচিতে থাকা ইশরাক সমর্থকরা বলছেন, আদালতের রায়ের পরও সরকার ইচ্ছে করে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর কোনো আয়োজন করছে না। আশা করেছিলাম স্বাভাবিকভাবেই আইনের গতিতে চলবে। এখানে দেখা যায় যে সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা কোনো অংশ হয়তোবা এই আইনকে আইনের গতিতে চলতে দিচ্ছে না, যার ফলে ইশরাক হোসেনের মেয়র হিসাবে
তাকে শপথ করার পথে বিভিন্ন আঙ্গিকে বাধা সৃষ্টি করা হচ্ছে। অতি নিকটে আমাদের কুরবানি ঈদুল আজহা, এখানে ঢাকা নগরবাসী অত্যন্ত জটিলতার মুখে পড়বে যদি ইশরাককে শপথে বহাল না করেন। বর্জ্য ব্যবস্থাপনা আছে, কুরবানির হাটের ব্যবস্থাপনা আছে। বেলা 2:15টার দিকে নগর ভবনে এসে ইশরাকও অভিযোগ করলেন, আদালতের রায় থাকার পরও শপথ পড়ানো নিয়ে টালবাহানা করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। দ্রুততম সময়ের মধ্যে শপথের আয়োজন করে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। শেষবারের মতো আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন, অন্যথায় আগামীকাল থেকে ঢাকা নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করা হবে। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে তার নিরপেক্ষতা হারিয়েছে, সেটিকে খুশি করে, সেটিকে মাথায় নিয়ে, সেটিকে জনগণের কাছে নিয়ে আমরা আমাদের আন্দোলনকে আরো চূড়ান্ত করার লক্ষ্যে বেগবান করব। বিএনপির প্রার্থী হওয়ায় তার উপর বৈষম্য করা হচ্ছে বলেও দাবি ইশরাকের। সরকারের ভেতরে থাকা একটি মহলের ষড়যন্ত্রে এসব হচ্ছে বলেও দাবি বিএনপির এই নেতার। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা। পরবর্তী প্রসঙ্গ, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে আগামীকালও সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গভীর নিম্নচাপটি 50 থেকে প্রায় 55 কিলোমিটার বেগে উপকূল অতিক্রম করছে বৃহস্পতিবার সন্ধ্যায়। নিম্নচাপটি যত দ্রুত উপকূল অতিক্রম করবে, বৃষ্টিপাতের পরিমাণ তত দ্রুত কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর এবং সমুদ্র তীরবর্তী এলাকায় মাছ ধরার জেলে এবং অন্যান্য নৌকাকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। উপকূলীয় এলাকায় 3 নম্বর সতর্কতা দেখাতে বলা হয়েছে। আর শনিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে বলে আশা করছে আবহাওয়া অফিস। নিম্নচাপের কারণে দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ 93 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে আগামীকাল তো সারা দেশে বৃষ্টির ইয়েটা থাকবে এবং আগামীকালকের পরে 31 থেকে বৃষ্টিপাতের প্রবণতা আমার ওয়েস্টার্ন সাইড থেকে কমে আসবে অনেকটা, তবে ইস্টার্ন সাইডে বৃষ্টি বা রিভার্সনের প্রবণতাটা অব্যাহত থাকবে। সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত কিন্তু জারি রেখেছি এবং এই গভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু উপকূলীয় যে আমাদের জেলাগুলো আছে, উপকূলীয় জেলাগুলো কিন্তু 1 থেকে 3 ফুট জোয়ারে প্লাবিত হওয়ার সম্ভাবনা করতে বলছি আমরা। এরই মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে উপকূল অতিক্রম করবে, ফলে বৃষ্টি ঝরিয়ে উপকূল ছাড়বে। তবে আপাতত ঘূর্ণিঝড়ের কোনো শঙ্কা নেই। এদিকে পার্বত্য এলাকায় পাহাড় ধস নিয়ে সতর্ক করেছে আবহাওয়া অফিস। সাময়িক প্লাবিত হতে পারে বেশ কিছু নিম্নাঞ্চল। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। 27 মে বঙ্গোপসাগর ও তার আশেপাশের এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপটি বুধবার রূপ নেয় সুস্পষ্ট লঘুচাপে, যা বৃহস্পতিবার সকালে পরিণত হয় নিম্নচাপে। ফলে ঢাকাসহ দেশের প্রায় সব বিভাগেই সকাল থেকে হচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। এই বৃষ্টিতে যান্ত্রিক জীবনে কিছুটা স্বস্তি এলেও ভোগান্তি বেড়েছে রাজধানীবাসীর চলাচলে। হঠাৎ করে বৃষ্টি হওয়াতে আমরা যারা চাকরিজীবী, আমাদের তো কষ্ট, সময় মেনটেন হচ্ছে না। এতক্ষণ তো ইয়ার নিচে ছিলাম, কারণ বাজার ফ্লাইওভারের নিচে ছিলাম। এখন একটু বের হয়েছি, বৃষ্টি কম দেখে বের হয়েছি, আবার তো এসে গেছে। কষ্ট তো মামা ভালো হয় মামা। এক হলো বাতাস, নাম্বার 2 হলো বৃষ্টি, গা ভিজে যায়, ঠান্ডা লেগে যায়, এমনও হতে পারে জ্বর হয়ে যায়। অনেক যাত্রী আছে ওইখানে, তারাও সার্ভিস পাইতেছে না। আবহাওয়া অধিদপ্তর বলছে নিম্নচাপের প্রভাবে আগামী 48 ঘন্টা দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনা বেড়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম এইসব অঞ্চলের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপটি আরও কিছুটা শক্তিশালী হলেও তা ঘূর্ণিঝড়ে রূপ নেবার কোনো সম্ভাবনা নেই। নিম্নচাপের কেন্দ্র থেকে একটু দূরে অনেক সময় বজ্রঝড় হয় এবং এই বজ্রঝড় থেকে অনেক সময় বজ্রপাতেরও সম্ভাবনা থাকে। এটি আরেকটু শক্তিমাত্রা অর্জন করার সম্ভাবনা রয়েছে। তবে
এটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার কোনো সম্ভাবনা নেই। নিম্নচাপের কারণে দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর ও নদী বন্দরগুলোতে 2 নম্বর সতর্কতা সংকেতে দেখিয়ে যেতে বলা হয়েছে। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। নিম্নচাপের প্রভাবে ডুবে গেছে উপকূলের নিচু এলাকা। নদ নদীর পানি বেড়ে বহু এলাকা তাৎক্ষণিকভাবে পানিবন্দী হয়ে পড়েছে। 2 থেকে 3 ফুট পানিতে ডুবে গেছে সুন্দরবন। আর উপকূলীয় জেলাগুলোর নৌযোগাযোগ বন্ধ রাখা হয়েছে। কক্সবাজারে পানিতে ডুবে মারা গেছেন একজন। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কুয়াকাটা উপকূল কিছুটা বিক্ষুব্ধ। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। এরই মধ্যে ভেসে গেছে সৈকতের বেশিরভাগ অবকাঠামো। পটুয়াখালী কলাপাড়ায় বিভিন্ন নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। প্লাবিত হয়েছে নিচু এলাকা, পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। মাছের ঘের, পুকুর, পুকুরি সবকিছু তলিয়ে মানুষ সর্বস্ব হয়ে গেছে। বাড়িঘর সব তলাই গেছে, রান্না বান্না কিছু করতে পারে না। নিম্নচাপের প্রভাবে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকাও এখন প্লাবিত। জোয়ারের পানিতে তলিয়ে গেছে সুন্দরবনের বন বিভাগের বিভিন্ন টহল ফাঁড়ি, অফিস এবং ব্যারাক। বন্যপ্রাণী যেমন এখন ক্ষয়ক্ষতি তেমন টের পাইনি, তেমনিভাবে আমাদের যে ক্যাপ্টিভ সুন্দরবনের করমজলে যেটা আছে, এখানে যে ক্যাপ্টিভ বন্যপ্রাণীগুলো আছে এগুলোর এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। আশা করি এগুলো সবই সুস্থ থাকবে। অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে মংলার নিচু এলাকা, বিশেষ করে পশুর ও মংলা নদীর পাড়ের জয়মণি, চিলা, কলাতলা ও বুড়িরডাঙ্গা এলাকার নিচু এলাকা জোয়ারের পানিতে তলিয়ে গেছে। আমাদের বেরিবেত আছে, বেরিবেতের বাড়িকুলে যে অবদার বাড়িকুলে মনে করছে ঘর বাড়ি সব তলাই গেছে। বাড়িঘর তলাই দেখতে আছে, বালিগাছিতে সব জায়গায় আমাদের তলান্যা, হাট পাতা যেমনিতে আছে সব এখন বর্তমানে তলান্যা। অবিরাম বৃষ্টিতে তলিয়ে গেছে পটুয়াখালী পৌর শহরের অধিকাংশ রাস্তাঘাট। এখন দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য আমাদের খুব ভোগান্তি হচ্ছে। পানি, ময়লা পানি পাড়ে যাওয়া হচ্ছে। পানি আর পানি, মানে বৃষ্টিতে পানি জমে গেছে, নদীর পানি ওঠে। বরগুনায় বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পায়রা, বলেশ্বর এবং বিষখালী নদীর পানি। এতে তলিয়ে গেছে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল। একের পর এক বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে কক্সবাজার সৈকতের ঝাবন ও বালুভর্তি জিউব্যাগে। জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয়েছে মহেশখালী নিম্নাঞ্চলের 10 গ্রাম। পানিতে ডুবে দানুমিয়া নামে 42 বছরের এক ব্যক্তি মারা গেছেন। লঘুচাপের প্রভাবে নোয়াখালীতেও বৃষ্টি হচ্ছে। ঝোড়ো বাতাস ও সাগর উত্তাল থাকায় হাতিয়ারের সঙ্গে সারা দেশে নৌযোগাযোগ বন্ধ রয়েছে। নিঝুম দ্বীপের নিম্নাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। আব্দুল আল মামুন, ৭১। দর্শক, আমরা প্রতিবেদন দেখছিলাম পটুয়াখালীর রাঙাবালি আবহাওয়ার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, একটু সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। জোয়ারের পানিতে এখন পর্যন্ত কি পরিমাণ এলাকা প্লাবিত হয়েছে এবং ক্ষয়ক্ষতি নিয়ে এই মুহূর্তে আসলে এলাকাবাসী কি বলছেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ইতিমধ্যে কিন্তু উপকূল অতিক্রম করেছে। এটি স্থল গভীর নিম্নচাপ হিসেবে সাতক্ষীরা অঞ্চলে অবস্থান করছে। কিন্তু তবুও এই সকাল থেকে দুপুর পর্যন্ত যে জোয়ারের তীব্রতা ছিল এবং জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়ে 2 থেকে 3 ফুট পানি বৃদ্ধি পেয়েছিল, যার কারণে নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছিল। প্রতিবেদনে আমরা সেই তথ্য জানাচ্ছিলাম এবং সেই সঙ্গে যে চালিতে বুনিয়ার, মধ্য চালিতে বুনিয়া এবং চরমন্তাজ ইউনিয়নের চরান্ডা গ্রাম কিন্তু নতুন করে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙেছে, যার কারণে সেই এলাকার লোকালয়ে পানি ঢুকে পড়েছিল এবং সেই এলাকার মানুষজন কিন্তু চরম বিপাকে পড়েছিল। বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের বাহিরে এবং নতুন করে যে এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই এলাকার মানুষজন কিন্তু দিনভর বিপাকের মধ্যে ছিল, জলবদ্ধ অবস্থায় ছিল। তবে দুপুরের পর থেকে বিকেল নাগাদ পানি নামতে শুরু করে এবং ভাটার সময় পানি নেমে যায় অনেক অংশেই। তবে রাতে আবার আর কিছুক্ষণের মধ্যে জোয়ার শুরু হবে, তাও প্রায় রাত 1টা পর্যন্ত সেই জোয়ারের পানি প্রবাহিত হতে পারে। সেক্ষেত্রে আবার নতুন করে ওই এলাকাগুলো প্লাবিত হওয়ার একটি শঙ্কা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে যে এই নিম্নচাপ এবং অমাবস্যার কারণে কিন্তু 1 থেকে 3 ফুট
পানি বৃদ্ধি পেতে পারে এমন একটি শঙ্কা কিন্তু আবহাওয়া অফিস করছে। এবং স্থানীয় মানুষজন আজ দিনের জোয়ারে যারা প্লাবিত হয়েছিল সেই এলাকার মানুষজন বলছে যে এই জোয়ারের পানি যদি কামরুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, পটুয়াখালী রাঙ্গাবালী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল হাসান। ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনার কাজ করছে দুদক। সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন এই তথ্য জানিয়েছেন। এরই মধ্যে পিকে হালদারের 2 সহযোগীর বিরুদ্ধে চার্জশিটেরও অনুমোদন দিয়েছে কমিশন। এদিকে বিভিন্ন অনুষ্ঠানের নামে অর্থ আত্মসাতের অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামীম আক্তারের বিরুদ্ধে আরও একটি দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। জেমসন মাহবুবের প্রতিবেদন। এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার আওয়ামী লীগ সরকারের আমলে গ্লোবাল ব্যাংক ও পিপলস লিজিং থেকে হাজার হাজার কোটি টাকা লুপাট ও পাচারের অভিযোগ উঠে পিকে হালদারের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অর্ধশত মামলা করেছে দুদক। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর 3 বছর আগে কলকাতার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হন পিকে হালদার। দুদকের মামলায় দেশের আদালতেও চলছে তার বিচার কাজ। তার অন্যতম সহযোগী ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি রাশেদুল হক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুদক। সংস্থার মহাপরিচালক জানান, তাকে দেশে ফিরিয়ে আনতে কাজ করছে দুদক। ভারতের সাথে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে, সেই চুক্তির আওতায় তিনি শুধু যে দুদকের মামলায় আসামি তা কিন্তু না, তার বিরুদ্ধে আরও অন্যান্য মামলাও রয়েছে। তো আমাদের সরকারের পক্ষ থেকে, দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে তাকে দেশে ফিরে আনানোর চেষ্টা অব্যাহত আছে। এদিকে ভিভিআইপি প্রোগ্রামের নামে লুটপাট সহ দুর্নীতির অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামীম আক্তারের বিরুদ্ধে আরও একটি অনুসন্ধান শুরু করেছে দুদক। তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ আসার প্রেক্ষিতে এই সর্বশেষ যে অভিযোগটি এসেছে সেটিও পূর্বের অভিযোগের সাথে সংযুক্ত করে অনুসন্ধান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অনুসন্ধান সম্পন্ন হলেই আমাদের অনুসন্ধানকারী দল তারা প্রতিবেদন দাখিল করবেন এবং সেই প্রতিবেদনের আলোকেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দুদক মহাপরিচালক জানান, গণপূর্তের প্রধান প্রকৌশলী শামীম আক্তারের দুর্নীতির অনুসন্ধানকালে সংশ্লিষ্ট কারো নাম উঠে এলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। জেমসন মাহবুব, ৭১, ঢাকা। মহাখালী থেকে সিগারেট কারখানা সরিয়ে নিতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বিএটিকে যে আদেশ দিয়েছিল হাইকোর্ট, আপিল বিভাগেও সেই রায় বহাল রইল। ফলে আগামী 7 জুনের মধ্যে মহাখালী ডিওএইচএস এলাকা থেকে কারখানা সরিয়ে নিতে হবে বিএটিকে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএটির লিভ টু আপিল খারিজ করে দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। সুশান্ত সিনহার প্রতিবেদন। মহাখালী ডিওএইচএস এর আবাসিক এলাকায় 16 একর জমি লিজ নিয়ে সিগারেট কারখানা স্থাপন করে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। কারখানাটি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিবেচনায় 1990 সালেই এটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত দেয় ক্যান্টনমেন্ট বোর্ড। কিন্তু সচিবদের বোর্ডে রেখে বিভিন্ন সুবিধা আদায়ে বিএটির কূটকৌশলে বাধাগ্রস্ত হয় কারখানা স্থানান্তরের বিষয়টি। অবশেষে জনস্বাস্থ্য ও জনস্বার্থে 2024 সালে লিজের মেয়াদ শেষ হলে তৃতীয় দফায় আর লিজ অনুমোদন করেনি ক্যান্টনমেন্ট বোর্ড। ওই বছরই বিএটিকে কারখানা সরিয়ে নিতে 1 বছর অর্থাৎ 2025 সালের 7 জুন পর্যন্ত সময় বেঁধে দেয় ক্যান্টনমেন্ট বোর্ড। সেই সিদ্ধান্ত মেনে 1 বছরের জন্য লিজের টাকাও পরিশোধ করে বিএটি। পাশাপাশি উচ্চ আদালতে মামলা করে আরও 3 বছর সেখানে সিগারেট কারখানা রাখার আবেদন জানায়। কিন্তু উচ্চ আদালতে হেরে গিয়ে পরে আপিল বিভাগে আবেদন জানায় বিএটি। আমাদের আশেপাশের দেশ বলেন বা উন্নত দেশে যদি আমরা দেখি, কারখানাগুলো কিন্তু শহর থেকে অনেক দূরে হয়, যেন এটা জনস্বাস্থ্যের জন্য কোনো ধরনের হুমকি তৈরি করতে না পারে। সাধারণ জনগণ, সেই সাথে স্কুলের বাচ্চারা এবং এই যে হাসপাতালে ভর্তি যারা রোগীরা আছে তারা সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে এবং হচ্ছিল এই কারখানা থেকে যে দূষিত পদার্থ যে নির্গত হয় সেটার জন্য। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমদের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ 2 দিনের শুনানি শেষে তাদের লিভ টু আপিল খারিজ করে দেয়। ফলে আগামী 7 জুনের মধ্যেই মহাখালী থেকে কারখানা সরাতে হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোকে। এটি আপিল বিভাগে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি আপিল করে, যেটা আজ
29শে মে সেটা খারিজ হয়। অতএব সেখানে বিএটি কারখানা অপসারণের জন্য বাধ্য। রাজধানীর কেন্দ্রস্থলে একটি আবাসিক এলাকায় সিগারেট কারখানার ক্ষতিকর দিক তুলে ধরে সম্প্রতি বিশেষ প্রতিবেদন করেছিল ৭১ টেলিভিশন। আদালতের যে রায়টা হয়েছে এটা একটা যুগান্তকারী রায়, এটা অবশ্যই জনস্বাস্থ্যের জন্য একটা ভালো ফল বয়ে আনবে এবং আমি আশা করব যে এই এলাকাটা সরকার স্থাপনা করবে যাতে সেটা জনগণের আসলে জনস্বাস্থ্যের জন্য ভালো হয়। একটা মাইলফলক জনস্বাস্থ্য এবং পরিবেশ রক্ষা, এবং আমরা মনে করি এই সিদ্ধান্ত অবশ্যই দ্রুত বাস্তবায়ন করা দরকার। পাশাপাশি আমরা মনে করি এই এলাকাগুলোতে স্বাস্থ্যকর বিনোদনের পরিবেশ গড়ে তোলা যেতে পারে। সরকারের সচিবদের বোর্ডে রেখে নানা রকম সুবিধা নিত বিএটি। তাই তো 2023 সালে পরিবেশ মন্ত্রণালয় বিধি পরিবর্তন করে পরিবেশের জন্য ক্ষতিকর বিড়ি, সিগারেট সহ তামাককে লাল তালিকা থেকে রহস্যজনকভাবে কমলা তালিকায় অন্তর্ভুক্ত করে। বিশ্লেষকরা বলছেন বিএটিতে থাকা সরকারের 0.64% শেয়ার প্রত্যাহার করাও সময়ের দাবি। সুশান্ত সিনহা, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথে।